হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ইতিহাসের এনসিয়েন্ট ইন্ডিয়া পার্ট থেকে প্রাইস অফ মগধের মধ্যে মগধের যে চারটে ডাইনাস্টি রাজত্ব করেছে সেই চারটে ডাইনাস্টি থেকে আমরা তিনটে ডাইনাস্টি অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু মৌর্য ডাইনাস্টি। তাহলে কি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মৌর্য ডাইনাস্টি, তাই তো? এই যে মৌর্য বংশ কত থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? 322 বিসি থেকে 185 বিসি, তাই তো? তাই 322 থেকে 185 সাল পর্যন্ত 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কি মৌর্য ডাইনাস্টি রাজত্ব করেছিল মগধের বুকে। কিন্তু এই যে মগধের বুকে মৌর্য ডাইনাস্টি রাজত্ব করেছিল, সেখান থেকে এই মৌর্য ডাইনাস্টি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? তাহলে প্রথমেই আমাদেরকে সোর্স সম্পর্কে জানতে হবে মৌর্য ডাইনাস্টি। তাহলে মৌর্য ডাইনাস্টি সম্পর্কে জানতে গেলে সোর্স এটা আমরা কোথা থেকে জানতে পারি? প্রথমে আসবে কার নাম? অর্থশাস্ত্র। প্রথমে আসবো অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা হলো কি অর্থশাস্ত্র। কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। এই যে অর্থশাস্ত্র এটা কোন ভাষায় লেখা? কোন ভাষায়? সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ছিল কি সংস্কৃত। এবং এই যে অর্থশাস্ত্র এটা কতগুলো অধিকরণে বিভক্ত? এই অর্থশাস্ত্র মোট 15টি অধিকরণে বিভক্ত, 15 অধিকরণ। তাহলে আমরা কি কি পেলাম? অর্থশাস্ত্র কার লেখা পেলাম, কতগুলো অধিকরণে বিভক্ত পেলাম, এবং কি কোন ল্যাঙ্গুয়েজে লেখা সেটা পেলাম। ক্লিয়ার? আমরা সেকেন্ড কি একটা সোর্স পেলাম কি অর্থশাস্ত্র। সেকেন্ড কি পাবো? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্তের লেখা। কার লেখা? বিশাখ দত্ত। দুটো সোর্স পেলাম, একটা যে অর্থশাস্ত্র, দ্বিতীয় পেলাম কি মুদ্রা রাক্ষস। কার লেখা? বিশাখ দত্ত। এটা কোন সময়, এটা কার লেখা পেলাম? এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? এটাও সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে মুদ্রা রাক্ষস কোন ভাষায় লেখা? কোন ভাষায়? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। এটা কোন সময়ে লেখা হয়েছিল? এটা কিন্তু মৌর্যদের সময়ে লেখা হয়নি। এটা এই সময়কালটা ছিল, এটা লেখা হয়েছিল গুপ্ত পিরিয়ড। এই গুপ্ত পিরিয়ডে এই মুদ্রা রাক্ষসটা লেখা হয়েছিল। এবং এই এটা কি ধরনের? এটা একটা ড্রামা। এটা তাহলে কোন সময়কার ড্রামা আমরা পেলাম গুপ্ত পিরিয়ডের একটা ড্রামা, যেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা, সেটা লেখক হলেন কে? বিশাখ দত্ত। এবং এই যে এখানে এই মুদ্রা রাক্ষসে তুলে ধরা হয়েছে কৌটিল্য কিভাবে চন্দ্রগুপ্তকে শাসনে আনার জন্য কিভাবে সহায়তা করেছিল। কি চন্দ্রগুপ্তকে শাসনে আনার জন্য, নন্দদের পরাস্ত করার জন্য কৌটিল্য কিভাবে সাহায্য করেছিল, সেটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা পাই মুদ্রা রাক্ষস থেকে। আর লাস্ট কি পাই আমরা এখান থেকে? সোশিও যে লাইফটা, সোশিও ইকোনমিক লাইফ, সোশিও ইকোনমিক কন্ডিশন অফ মৌর্যান পিরিয়ড, সেটা আমরা পাই কোথা থেকে? মুদ্রা রাক্ষস থেকে। তার আমরা দুটো সোর্স পেলাম, অর্থশাস্ত্র এবং মুদ্রা রাক্ষস। ক্লিয়ার? থার্ড কি? থার্ড পাবো ইন্ডিকা। কার লেখা? মেগাস্তিনিস। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পারি। এই ইন্ডিকায় মৌর্য যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পর্কে আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি। কোথা থেকে? এই মেগাস্তিনিসের কি ইন্ডিকা গ্রন্থ থেকে। ক্লিয়ার? আমরা তিনটে জিনিস পেলাম এখান থেকে, অর্থশাস্ত্র পেলাম, মুদ্রা রাক্ষস পেলাম, ইন্ডিকা পেলাম।
তাহলে সোশিও ইকোনমিক লাইফ সম্পর্কে আমরা জানতে পারছি কোথা থেকে? মুদ্রা রাক্ষস থেকে। অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে পারছি কোথা থেকে? ইন্ডিকা গ্রন্থ থেকে। তাছাড়াও কি আছে? তাছাড়াও আমরা আসবো এই তিনটে ছাড়াও কথা সরিত সাগর। কথা সরিত সাগর, কথা সরিত সাগর কার লেখা? সোমদেব ভট্টের লেখা। কি? সোমদেব ভট্ট। সোমদেব ভট্টের লেখা কি? কথা সরিত সাগর। এবং ক্ষেমেন্দ্রের লেখা বৃহৎ কথা মঞ্জরি। আমরা এবং কি বৃহৎ কথা মঞ্জরি কার লেখা? ক্ষেমেন্দ্র। তাহলে আমরা পাঁচটা সোর্স পেলাম। প্রথমে কি বললাম? অর্থশাস্ত্র, তারপর বললাম মুদ্রা রাক্ষস, তারপরে বললাম ইন্ডিকা, তারপর বললাম কথা সরিত সাগর এবং তারপরে বললাম বৃহৎ কথা মঞ্জরি। এই পাঁচটা থেকে এই লিটারারি সোর্স এগুলো আছে। তাছাড়াও বিভিন্ন আর্কিওলজিক্যাল সোর্স আছে, এগুলো আমরা লিটারারি সোর্স পেলাম। সোর্সের মধ্যে আমরা একটা পেলাম কি? এটা লিটারারি সোর্স। এবং আর্কিওলজিক্যাল সোর্স যেগুলো প্রত্নতত্ত্ব উপাদান, কি? আর্কিওলজিক্যাল সোর্স। আর্কিওলজিক্যাল সোর্স প্রত্নতত্ত্ব উপাদান বলতে গেলে আমাকে প্রথমে বলতে অশোকের যে শিলালিপিগুলো, কি? অশোকান্স, রক এডিক্ট, এই যে অশোকের শিলালিপিগুলো এক একটা প্রত্নতত্ত্ব। অশোকের যে উপাদানগুলো, শিলালিপিগুলো, সেগুলো এক একটা প্রত্নতত্ত্ব উপাদান। এই অশোকের শিলালিপি 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ কি করলেন? প্রথম পাঠোদ্ধার করলেন জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপিগুলো থেকে আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পারি। তাছাড়া কি? কলিঙ্গরাজ খারভেলের কি হস্তিগুম্ফা শিলালিপি, এক নাম্বার এটা পেলাম, খারভেলের হস্তিগুম্ফা। হস্তিগুম্ফা, রক এডিক্ট কার? কলিঙ্গরাজ খারভেল। তাহলে কি পেলাম? অশোকের শিলালিপি পেলাম, হস্তিগুম্ফার শিলালিপি পেলাম এবং শক রাজ রুদ্রদমনের জুনাগড় শিলালিপি। জুনাগড় রক এডিক্ট। তাহলে এটা কার? রুদ্রদমন, শক রাজ রুদ্রদমনের জুনাগড় রক এডিক্ট। তাহলে আমরা আর্কিওলজিক্যাল সোর্স পেলাম, লিটারারি সোর্স পেলাম। এইগুলো থেকে এই যে বিভিন্ন লিটারারি সোর্স, বিভিন্ন ধর্মগ্রন্থ, পুরাণ, বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট, বিভিন্ন জৈন টেক্সট, এগুলো থেকে আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পারি। তাছাড়াও প্লিনি, আরিয়ান, জাস্টিন, ট্রুভো, বিভিন্ন যে ঐতিহাসিক সেই সময়কার গ্রিক ঐতিহাসিক, তাদের লেখা থেকেও আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পারি। ক্লিয়ার? এটা গেল আমাদের সোর্স। নেক্সট আমরা এরপর আসবো যখন মৌর্য ডাইনাস্টিকে, নন্দ ডাইনাস্টিকে খর্ব করে চন্দ্রগুপ্ত মৌর্য কি করলেন? ধননন্দকে হত্যা করে মগধের বুকে মৌর্য শাসন শুরু করলেন। ঠিক আছে? কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 322 খ্রিস্টপূর্বাব্দে। 322 খ্রিস্টপূর্বাব্দে মগধের বুকে তিনি কি করলেন? তিনি সূচনা করলেন মৌর্য ডাইনাস্টির। কিন্তু আবার চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই চন্দ্রগুপ্ত মৌর্য, পুরাণ বলছে, অ্যাকর্ডিং টু পুরাণের মতে চন্দ্রগুপ্তের মাতা বা মাতামহী ছিল শূদ্র গর্ভজাত সন্তান। কোন শূদ্র পত্নী ছিল কে? তার মাতা বা মাতামহী। এখান থেকে এই মুরা নাম থেকে মৌর্য নামটা আসছে, তার জন্য বলা হচ্ছে মৌর্য ডাইনাস্টি। সেকেন্ড কি? বৌদ্ধ যে ধর্মগ্রন্থ আছে তারা কি বলছে? তারা বলছে বুদ্ধিস্ট কি পিপ্পলিবন নামক স্থানে মরিয় নামে এক ক্ষত্রিয় উপজাতি বসবাস করত। কি বললাম?
পিপ্পলিবন নামক স্থানে এক মৌর্য ক্ষত্রিয় ট্রাইব সেখানে বসবাস করত এবং সেখান থেকেই এই মৌর্য নামটা এসছে। ক্লিয়ার? তাহলে কি বৌদ্ধরা বলছে এই মৌর্য প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এবং জৈন, পালি বা অর্থশাস্ত্র তারা বলছে তাদের মত অনুযায়ী অভিজাত ও ক্ষত্রিয় বংশের সন্তান এই চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য যদি বংশ পরিচয় বলা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত প্রকাশ করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো তার বাল্যকাল। তার বাল্যকালটা কিভাবে কেটেছিল? চন্দ্রগুপ্তের বাবা মারা যাওয়ার পর, এক যুদ্ধে তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে পাটলিপুত্রে চলে আসেন এবং পাটলিপুত্রে তাকে বড় করতে থাকেন। এবং এই সময় তিনি একদিন খেলাধুলো করছিলেন অনেক শিশুর মাঝে। সেই সময় কৌটিল্যের চোখে পড়ে, কৌটিল্যের নজরে তার রাজকীয় ভাব ফুটে ওঠে। তিনি কি করলেন? তাকে নিয়ে চলে গেলেন তক্ষশিলাতে। সেখানে কি করলেন? সেখানে তাকে বিভিন্ন রকম যুদ্ধে পারদর্শী করে তুললেন এবং কি করলেন? এবং নন্দদের উপর কৌটিল্যের রাগ ছিল, সেই রাগটাকে মেটানোর জন্য তিনি কি করলেন? তাকে পারদর্শী করে তুললেন এবং তাকে সহযোগিতা করলেন নন্দদের উচ্ছেদের জন্য। এবং কি করলেন? এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যই নন্দদের উচ্ছেদ করে এবং কি করলেন? মগধের বুকে মৌর্য ডাইনাস্টি সূচনা করলেন। ক্লিয়ার? এরপর আমরা আসবো সেটা হলো 323 খ্রিস্টাব্দে, যখন 326 খ্রিস্টাব্দে ভারতে আসছে আলেকজান্ডার। সেই সময় নন্দদের উচ্ছেদের জন্য আলেকজান্ডারের কাছে ভিক্ষা চাইলেন, সাহায্য চাইলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তার এই কথা শুনে আলেকজান্ডার খুব কিন্তু রাগান্বিত হয়েছিলেন। তিনি কি করলেন? তাকে মারার অর্ডার দিলেন। কোন রকমে তিনি কি করলেন? পালিয়ে গেলেন। ঠিক আছে? এবং তিনি পালিয়ে যাওয়ার পর বিন্ধ্য পর্বতের যে অরণ্য সংকুল অঞ্চলে বসবাসকারী উপজাতিদের নিয়ে কি করলেন? সেনাদল গঠন করলেন। কাদেরকে নিয়ে? বিন্ধ্য মাউন্টেনের ওখানে যেসব উপজাতি ছিল, ট্রাইবালরা যারা ছিল, তাদেরকে নিয়ে তিনি কি করলেন? তিনি সৈন্য দল গঠন করলেন এবং ওই চাণক্য বা কৌটিল্যের সহায়তায় তিনি কি করলেন? মগধকে দখল করলেন। সেই সময় মগধের এরিয়াটা কত ছিল? মগধের পাঞ্জাব থেকে গোদাবরী পর্যন্ত, পাঞ্জাব টু মগধের এরিয়াটা কত? পাঞ্জাব টু গোদাবরী। তিনি কি করলেন? চাণক্যের সহায়তায় মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করলেন। ক্লিয়ার? সেই সময় যখন চন্দ্রগুপ্ত মগধের বুকে কি করলেন? মৌর্য ডাইনাস্টি কি করলেন? প্রতিষ্ঠা করলেন। এই সময় যখন 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডার মারা যায় এবং তার যারা সেনাপতিদের মধ্যে উত্তরাধিকার হওয়ার জন্য তাদের মধ্যে কুন্দল দেখা দেয়, তার যা সেনাপতি ছিল আলেকজান্ডারের, তিনি কি করলেন? সেই সুযোগে উত্তর পশ্চিম যে ভারতটা, সেই জায়গাটা কি করলেন? দখল করলেন। যেগুলো গ্রিক উপনিবেশ ছিল সেগুলোকে তিনি দখল শুরু করলেন। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ফার্স্ট পেলাম ফাউন্ডার অফ মৌর্যন ডাইনাস্টি। চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? ফাউন্ডার অফ মৌর্য ডাইনাস্টি। কত খ্রিস্টাব্দে তিনি মৌর্য ডাইনাস্টি প্রতিষ্ঠা করলেন? 322 খ্রিস্টপূর্বাব্দে। তার মেন্টর কে ছিলেন? পেলাম কে? চাণক্য বা কৌটিল্য মেন্টর পেলাম। কার সহায়তায় তিনি ধননন্দকে পরাজিত করলেন? ডিফিটেড ধননন্দ।
ধনানন্দকে পরাজিত করলেন কার সহায়তায়? চাণক্য বা কৌটিল্যের সহায়তায় তিনি তাকে পরাজিত করলেন। বৌদ্ধদের মতে, আমি আগেই বলেছি, অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্রেডিশন হি ওয়াজ ক্ষত্রিয়, and according to Jain text he was a শূদ্র। তাহলে বুদ্ধিস্ট টেক্সট বলছে কি ক্ষত্রিয়, বুদ্ধিস্ট টেক্সট, আর জেন টেক্সট কি বলছে? শূদ্র। এটা কারা বলছে? জেন টেক্সট। ক্লিয়ার? এবং আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের ভাগে পড়েছিল ভারতবর্ষ এবং সিরিয়া। কি? ভারতবর্ষ এবং সিরিয়া পড়েছিল সেলুকাসের ভাগে। সেই সময় কি করলেন আলেকজান্ডার? এই আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাস এই গ্রিকদের জায়গাগুলো পুনরুদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা করলেন চন্দ্রগুপ্ত মৌর্যের বিরুদ্ধে, এবং কি করলেন? সেই যুদ্ধে পরাজিত হলেন। পরাজিত হওয়ার পর তিনি বিয়ে করলেন কাকে? তার কন্যা হেলেনকে। চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে করলেন কাকে? সেলুকাসের কন্যা হেলেনকে। এবং এই যুদ্ধে পরাজিত হওয়ার পর চন্দ্রগুপ্ত মৌর্যকে সেলুকাস 500টা হাতি, কি 500 এলিফ্যান্ট গিফটেড, কি বলেন? গিফট করলেন কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। তাহলে কার সাথে বিয়ে হলো? সেলুকাসের কন্যা ম্যারিড হেলেন। কে? হেলেন কে ছিল ডটার অফ সেলুকাস। ঠিক আছে, তাহলে সেলুকাসের কন্যাকে তিনি বিয়ে করলেন এবং তার কাছ থেকে গিফট হিসেবে পেলেন 500টা হাতি। এবং সেলুকাস তার রাজসভায় কাকে পাঠিয়েছিলেন? সেলুকাস তার রাজসভায় মেগাসথিনিসকে পাঠিয়েছিলেন। চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাসথিনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্তের রাজসভাতে। এবং এই চন্দ্রগুপ্তের রাজসভায় এসে তিনি সেই সময় লিখেছিলেন কি ইন্ডিকা। এই ইন্ডিকা থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনের পুরো ব্যাপারটা চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। ক্লিয়ার? এবং পরবর্তীকালে তিনি সৌরাষ্ট্র গুজরাট জয় করেছিলেন, যেগুলো আমরা জানতে পারি কোথা থেকে? জুনাগড় শিলালিপি থেকে। মালব, কোঙ্কণ, মহারাষ্ট্রের কিছু অংশ, এই জায়গাগুলো জয় করেছিলেন। এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? জুনাগড় শিলালিপি থেকে। তাহলে আমরা জুনাগড় শিলালিপি থেকে কি জানলাম? মালব, কোঙ্কণ, সৌরাষ্ট্র, গুজরাট, এই জায়গাগুলো তিনি জয় করেছিলেন। জুনাগড় শিলালিপি থেকে আমরা সেগুলো জানতে পারলাম। ক্লিয়ার? এবং চন্দ্রগুপ্ত মৌর্য পুরো ভারতে এক বিরাট সাম্রাজ্যের কি করেছিলেন? বিরাট সাম্রাজ্যের সূচনা করেছিলেন। এর সীমানাটা কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সীমানা যদি বলতে যাই, চন্দ্রগুপ্ত মৌর্যের সীমানা বলতে গেলে আমরা প্রথমে যদি বলি উত্তর পূর্বে, নর্থ ইস্টে চন্দ্রগুপ্ত মৌর্যের কোন জায়গা পর্যন্ত ছিল? পারস্য পর্যন্ত। পূর্বে বাংলা, তাহলে উত্তর পূর্ব পেলাম, পশ্চিমে আরব সাগর, আরাবিয়ান সি, এবং কি দক্ষিণে মহীশূর, একবারে সাউথ মহীশূর এবং মাদ্রাজ রাজ্য পর্যন্ত, এবং সাউথে মাইসোর এন্ড মাদ্রাজ, এই রাজ্যগুলো, এটা ছিল তার চন্দ্রগুপ্ত মৌর্যের এরিয়া। এই জায়গাগুলো তিনি তার নিজের দখলে নিয়ে এসেছিলেন। ক্লিয়ার? এবং যদি এই চন্দ্রগুপ্তের সময়, চন্দ্রগুপ্তের সুপারভিশনে পুষ্যগুপ্ত কি করলেন? সুদর্শন লেক, কি আন্ডার দ্য চন্দ্রগুপ্ত সুপারভিশন পুষ্যমিত্র কি করলেন? বিল্ড সুদর্শন লেক। কোথায়? সৌরাষ্ট্রে। কি করলেন? সুদর্শন লেক।
সুদর্শন লেক কে তৈরি করলেন? পুষ্যগুপ্ত। সুদর্শন লেক তৈরি করলেন পুষ্যগুপ্ত। কার সুপারভিশনে? চন্দ্রগুপ্ত মৌর্য। আন্ডার দ্য সুপারভিশন অফ চন্দ্রগুপ্ত মৌর্য সুপারভিশনে সৌরাষ্ট্রে কোথায় করলেন? সৌরাষ্ট্রে তিনি কি করলেন? সৌরাষ্ট্রে তিনি সুদর্শন লেক তৈরি করলেন। এবং গ্রিক ঐতিহাসিকরা এই চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডাকোট্টাস কি বলেছেন? স্যান্ডাকোট্টাস নামে বর্ণনা করেছেন। তাহলে কারা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডাকোট্টাস নামে বর্ণনা করেছেন? কারা? গ্রিক ঐতিহাসিকরা। ক্লিয়ার? এবং সেলুকাস এবং চন্দ্রগুপ্তের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা কি নামে পরিচিত? সেই যুদ্ধটা হচ্ছে ব্যাটল অফ লিবারেশন নামে পরিচিত। ক্লিয়ার? এরপর আমরা আসবো এই চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করব। এই চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাডমিনিস্ট্রেশন। এর চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে ছিল? প্রথমে কি কি পদ ছিল সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমে ছিল সেক্রেটারি, যেটাকে আমরা বলি সচিব। এই সচিব ছিল একটা খুব গুরুত্বপূর্ণ পদ। তার এদের এই সচিব পদটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ পদ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তারপরে ছিল কি? মন্ত্রী বা মন্ত্রীন বলা হতো। এই মন্ত্রী বা মন্ত্রীর নিয়োগে খুব অভিজ্ঞতা সম্পন্ন সচিব যারা, তাদের নিয়োগপত্র দেওয়া হতো। এবং এই মন্ত্রীতে নিয়োগ হওয়ার জন্য চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিতে হতো। এবং এই ব্যক্তিদের বেতন ছিল বছরে 48,000 টাকা। ক্লিয়ার? এটা মন্ত্রী। তাছাড়া ছিল মন্ত্রী পরিষদ। এই মন্ত্রী পরিষদ এদেরকে কি বিভিন্ন যে জরুরি পরিস্থিতি যখন তৈরি হতো, এই জরুরি পরিস্থিতিতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সভা ডাকতো এবং সেখানে বিভিন্ন জ্ঞান দিতেন, কি করা যাবে কি করা যাবে না। সেই সময় এই মন্ত্রী পরিষদকে ব্যবহার করা হতো। এই মন্ত্রী পরিষদের মেম্বারদের বাৎসরিক বেতন ছিল 12,000 টাকা। তাছাড়াও কি ছিল? আমাত্য। আমাত্যদের কাজ কি ছিল? রাজস্ব, অর্থ, বিচার, প্রশাসন প্রভৃতি পরিচালনার কাজ কারা দেখতো? এই আমাত্যরা। তার সাথে একটি পদ ছিল অধ্যক্ষ। এই অধ্যক্ষদের কাজ ছিল খনি, গোশালা, অশ্বশালা, এই যে জিনিসগুলো, এগুলো কি করতো? তদারকি করতো কারা? কাজের দায়িত্বে ছিল, এটা ছিল অধ্যক্ষ। তাছাড়া ছিল করণিক, ছিল দৌবারিক, ছিল বিভিন্ন প্রতিবেদক, দুর্গপাল, গুপ্তচর, নানা ধরনের কর্মচারী ছিল তার ইয়েতে, তার শাসন ব্যবস্থাতে। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রদেশগুলোকে মেনলি 4টি ভাগে ভাগ করা হচ্ছিল। কি? প্রাচ্য। কি কি ভাগ ছিল? প্রথম ভাগ যেটা বললাম সেটা হলো প্রাচ্য। এই প্রাচ্যের রাজধানী কোথায় ছিল? এই প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। তার প্রাদেশিক শাসন ব্যবস্থাকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা ভাগ ছিল তার মধ্যে প্রাচ্য। এই প্রাচ্যের রাজধানী ছিল কি? পাটলিপুত্র। আর কি ছিল? উত্তরাপথ। এই উত্তরাপথের কি ছিল? উত্তরাপথের রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা। উত্তরাপথ প্রাচ্য পেলাম, উত্তরাপথ পেলাম। অবন্তী। অবন্তী কোথায় ছিল? উজ্জয়িনী। তাহলে কি পেলাম? প্রাচ্য, উত্তরাপথ এবং অবন্তী। এবং লাস্ট যেটা পাবো দক্ষিণাপথ। এটা কোথায় ছিল? এটা ছিল সুবর্ণগিরি। ক্লিয়ার? এই 4টে ভাগে বিভক্ত ছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য যার প্রত্যেকটা প্রদেশগুলোকে এই 4টে ভাগে ভাগ করা ছিল। এবং তার শাসন ব্যবস্থায় যে বিভিন্ন স্তর করা ছিল, কি কি? যেমন এটা ছিল, একটা স্তর ছিল গ্রাম, 5 বা 10টা স্তর, 5 বা 10টি গ্রাম নিয়ে ছিল আরেকটি স্তর। তারপরে ছিল জেলা, তারপর প্রাদেশিক, যেটা প্রদেশ। তাহলে এই যে গ্রাম,
প্রথমে যেটা আমরা বলবো ভিলেজ, যেটা বলা হচ্ছে গ্রাম, এর দায়িত্বে কে ছিল? গ্রামণী। তারপরে 5 থেকে 10টি গ্রাম নিয়ে তৈরি হতো কি? এই 5 থেকে 10টি গ্রাম নিয়ে কি গঠিত হতো? সে তার 5 থেকে 10টি গ্রামের দায়িত্বে কে থাকতো? সেখানে থাকতো গোপ। 5 থেকে 10টি গ্রামের দায়িত্বে ছিল গোপ। এবং জেলা, ডিস্ট্রিক্ট যেটাকে আমরা বলছি, ডিস্ট্রিক্টের প্রধান কে ছিল? সমহর্তা। এবং পুরো প্রদেশটার দায়িত্বে যে কে থাকতো? পুরো প্রদেশের দায়িত্বে থাকতো প্রাদেশিক, স্টেট, প্রাদেশিক। মেনলি এই প্রাদেশিকের দায়িত্বে রাজার পরিবার, রাজ পরিবারে কেউ থাকতো, এই পদটাকে কেউ, তার নাম কি বলা হতো? আর্যপুত্র। এই ভাগটাগুলো বিভিন্ন স্তরে ভাগ করা হতো। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য নগর শাসনের জন্য 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদ তৈরি করেছিলেন, যারা নগরের বিভিন্ন কাজ সবকিছু দেখাশোনা করত। ক্লিয়ার? এরপর সামরিক, তার সামরিক বিভাগ ছিল খুব শক্তিশালী। তার সামরিক বিভাগে কি ছিল? 6 লক্ষ পদাতিক বাহিনী। কি ছিল? 6 লক্ষ পদাতিক বাহিনী। 30,000 কি ছিল? 30,000 অশ্বারোহী। 30,000 ছিল কি? অশ্বারোহী। আর কি ছিল? 8,000 কি? 8,000 ছিল রথারোহী ছিল 8,000, এবং 9,000 ছিল হস্তি। এবং এই যে চন্দ্রগুপ্তের যে বাহিনীগুলো, সামরিক বাহিনী মেইনলি 6টা ভাগ ছিল। কি কি? পদাতিক, অশ্বারোহী, রথারোহী, হস্তি বাহিনী, নৌবাহিনী এবং যানবাহন। এই 6টা ভাগে তার সামরিক বিভাগটা ছিল। ক্লিয়ার? এবং তার বিচার ব্যবস্থার জন্য অর্থশাস্ত্রে আমরা দুটো বিচার ব্যবস্থার কথা উল্লেখ পাই। একটা যে ধর্মাস্থিয় আর কন্টক শোধন। কি কি? একটা যে ধর্মাস্থিয় আর একটা কন্টক শোধন। কোশ্চেন পড়ে, কন্টক শোধন ইন্ট্রোডিউস কে করেছিল? কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা ছিল, তার শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থা ছিল খুব কঠিন, যেটা আমরা অর্থশাস্ত্রে উল্লেখ পাই। এবং সবশেষে আসবো রাজস্ব। চন্দ্রগুপ্তের রাজস্বের মেন আয়টা ছিল কোথা থেকে? ভূমি রাজস্ব থেকে। তাহলে ভূমি রাজস্ব কিভাবে কি করা হতো? ভূমি রাজস্ব দুটো শস্য যেটা উৎপাদন হবে তার 1/6 অংশ বা 1/4 অংশ, সেখান থেকে কি করা হতো? রাজস্ব আয় করা হতো। ক্লিয়ার? এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাডমিনিস্ট্রেশন। ক্লিয়ার? এবং এটা গেল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাডমিনিস্ট্রেশন, পুরো তার যে শাসন ব্যবস্থা। এবং চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে দক্ষিণ ভারতে চলে গেছিলেন। কোথায় চলে গেছিলেন? ওয়েন্ট টু সাউথ আফ্রিকা। তার এই যে বিরাট শাসন ব্যবস্থা সবকিছু ছেড়ে তিনি কোথায় চলে গেছিলেন? সাউথ ইন্ডিয়াতে চলে গেছিলেন। কার সাথে গেছিলেন? ভদ্রবাহুর সাথে। তিনি চলে গেছিলেন কোথায়? সাউথ ইন্ডিয়াতে। এবং সেখানে শ্রাবণ বেলগোলা নামক জায়গায়, কোথায় প্লেসটা? শ্রাবণ বেলগোলা। শ্রাবণ বেলগোলা নামক জায়গাতে তিনি কি করলেন? স্লো স্টারভেশন, অনশনে নিজেকে শেষ করে দিলেন। তিনি মৃত্যুর শয্যায়, তিনি মৃত্যুমুখী হলেন। তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। এবং কি এই জৈন ধর্ম গ্রহণ করার জন্য তিনি স্লো স্টারভেশন, এইভাবে তিনি তার জীবন, এই যে স্লো স্টারভেশন, এটার নাম কি? কি? সাল্লেখানা। স্লো স্টারভেশনে তিনি মারা যান। এটা কি নাম বলা হচ্ছে? সাল্লেখানা। তিনি যে পদ্ধতিতে মারা গেলেন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সল্লেখানা। ক্লিয়ার? তিনি তাহলে কত খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন?
কত 298 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মারা গেল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল কতই শুরু হয়েছিল? 323-এ শুরু হয়েছিল, সেটা শেষ হলো কততে? সেটা শেষ হলো 298 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা বা মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে মেগাস্তিনিস বলেছিলেন দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে তিনি কি বলেছেন? দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া। এবং যখন চন্দ্রগুপ্ত মৌর্য মারা যায়, সিংহাসনে বসলেন তার পুত্র বিন্দুসার। কে সিংহাসনে বসছে? বিন্দুসার। বিন্দুসার 298 খ্রিস্টাব্দ 298 বিসি তার পিতা মারা যাওয়ার পর সিংহাসনে বসছেন কে? বিন্দুসার। বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। এবং এই বিন্দুসারের টাইটেল কি ছিল? এই বিন্দুসারের টাইটেল ছিল কি? অমিত্রঘাত। কি? অমিত্রঘাত। এই অমিত্রঘাত টাইটেলটা কে দিয়েছিল? মহাভাষ্য। মহাভাষ্য বিন্দুসারকে কি দিয়েছিলেন? এই অমিত্রঘাত টাইটেলটা দিয়েছিলেন। এই কথাটির অর্থ কি? অমিত্রঘাত কথার অর্থ হলো এনিমি অফ স্লেয়ার্স। কি হলেন? মহাভাষ্য কি বলেছিলেন? অমিত্রঘাত কাকে? বিন্দুসারকে। কি নাম? এই অমিত্রঘাত কথার অর্থ কি? এনিমি অফ স্লেয়ার্স। এবং গ্রিক রাইটাররা এই বিন্দুসারকে কি বলতেন? অমিত্রচেটস। কি বলতেন? অমিত্রচেটস, CHATES, অমিত্রচেট। যেখানে মহাভাষ্য বলতো অমিত্রঘাট, আর গ্রিক রাইটাররা কি বলতো? অমিত্রচেটস। এই অমিত্রচেটস কথাটির অর্থ কি? ডেস্ট্রয়ার অফ ফোজ। কি মিনিং? ডেস্ট্রয়ার অফ ফোজ। তাহলে আমরা কি পেলাম? টাইটেল অমিত্রঘাট বা অমিত্রচেটস দুটোই পেলাম। ঠিক আছে। এই সময় নিকোটারের সাকসেসর এন্টিওচাস I কি করলেন? এন্টিওচাস I মেগাস্তিনিসকে সরিয়ে দিয়ে যেখানে সেলুকাস নিযুক্ত করেছিলেন মেগাস্তিনিসকে কি অ্যাম্বাসেডর হিসেবে, তাকে সরিয়ে দিয়ে কাকে পাঠালেন? পাঠালেন ডিমাচাসকে। কাকে? ডাইমাচাস। কাকে পাঠালেন? ডেমাচাসকে। ডেমাচাস কার সাম্রাজ্যে এলেন? বিন্দুসারের। কে পাঠিয়েছিল? এন্টিওচাস I। কোশ্চেন পড়তে পারে ডেমাচাস কার সময়ে ভারতে আসেন? তিনি কার দূত ছিলেন? এন্টিওচাস I। সেই সময় বিন্দুসার এন্টিওচাস I সিরিয়া রাজা ছিলেন, তাকে কি বলেছিলেন? তাকে পাঠিয়েছিলেন কি? সুইট ওয়াইন এন্ড ড্রাই ফিগস এন্ড এ সোফিস্ট। সেই সময় এন্টিওচাস I পোলাইটলি তাকে কি রিপ্লাই দিয়েছিল জানো কি? সেখানে বলেছিল, দুটো ফিরিয়ে দিয়েছিল আর বলি গ্রিক ফিলোসফার আর নট ফর সেল। কি বলেছে? বিন্দুসার যখন এন্টিওচাস I কে কিছু ওয়াইন এবং কিছু ড্রাই ফিগস পাঠিয়েছিল সেই সময়, এবং সাথে একটা সোফিস্ট, এন্টিওচাস সেন্ট কি করেছিল? সেটা ফেরত দিয়েছিল এবং পোলাইটলি রিপ্লাই দিয়েছিল গ্রিক ফিলোসফার আর নট ফর সেল। তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে বিন্দুসারের সময় কে এসেছিল? ডেমাচাস। কার অ্যাম্বাসেডর ছিল? এন্টিওচাস I। ক্লিয়ার? এবং এরপর এই বিন্দুসার কোন ইয়েতে ছিলেন? তিনি পেট্রোনাইজড আজিভিকাস। বিন্দুসার পেট্রোনাইজড আজিভিকাস। এই যে আজিভিকাস, এটার ফাউন্ডার কে ছিলেন? এটা ফাউন্ড করেছিলেন কে? মাক্কালি গোশালা। আজিভিকাস সেক্টটা ফাউন্ড কে করেছিলেন? ফাউন্ডেড বাই মাক্কালি গোশালা। মাক্কালি গোশালা কি করেছিলেন? এই আজিভিকাস সেক্টটাকে তৈরি করেছিলেন। ক্লিয়ার? এবং এই বিন্দুসারের দুজন প্রাইম মিনিস্টার ছিল। হিয়ার ইজ টু প্রাইম মিনিস্টার। দুজন প্রাইম মিনিস্টারের নাম কি? কৌটিল্য এবং রাধাগুপ্ত। কে? কৌটিল্য
অ্যান্ড রাধাগুপ্ত। তাহলে রাধাগুপ্ত এবং কৌটিল্য কার প্রাইম মিনিস্টার ছিলেন? বিন্দুসারের। এবং পরবর্তীকালে ডায়নোসিয়াস তার রাজত্বকালে এসেছিলেন। কার রাজত্বকালে? ডায়নোসিয়াস। তাহলে আমরা দুজন পেলাম, একটা ডেমাচাস এবং ডায়নোসিয়াস। তাহলে দুজন অ্যাম্বাসেডর এসেছিলেন। কার? টলেমি একজন ছিলেন, তার অ্যাম্বাসেডর ছিলেন কে? ডায়মাচাস। এবং দুজন তার সময় এলো ভারতে, ডায়মাচাস এবং কি ডায়নোসিয়াস। ক্লিয়ার? এবং চন্দ্রগুপ্ত মৌর্য পর যখন সিংহাসনে বসছিল কে? তার পুত্র বিম্বিসার সেই সময় অশোক তার পুত্র অশোককে কি করলেন? উজ্জয়িনের কি করলেন? উজ্জয়িনীর গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। এবং আরো একটি রাষ্ট্র তকসিলার দায়িত্বে কাকে দিলেন? তার বড় পুত্র সুসীমাকে। এই সময় একটা গল্প বলা হয়েছে, এটা হচ্ছে এই সময় বিন্দুসার চেয়েছিল তার বড় পুত্র সুসীমা সিংহাসনে বসুক, কিন্তু তার যারা মন্ত্রী কিন্তু তারা চাননি। তাদের সহযোগিতায় কি 99 জন ভাইকে হত্যা করে অশোক কি করলেন? সিংহাসনে বসেছিলেন। এবং অশোকাবদানা বলে একটা সংস্কৃত, একটা ইন্ডিয়ান সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সেখানে বলা হচ্ছে তিনি এই যে অশোক যে সিংহাসনে বসছে কজন ভাইকে হত্যা করে? 99 জন ভাইকে হত্যা করে। এই বিন্দুসারের রাজত্বের সময় যেখানে সুসীমা রাজত্ব করছিল সেখানে রিভোল্ট হয়। কি রিভোল্ট? তকসিলা রিভোল্ট। তকসিলা খুব ইম্পর্টেন্ট এটা। এই তকসিলা রিভোল্ট থেকে কতগুলো কোয়েশ্চেন হয় দেখে নাও। তকসিলা রিভোল্ট কার সময় হয়? সেখানে যখন তকসিলা রিভোল্ট হয় সেখানে কে ছিল রাজা বা কে দায়িত্বে ছিল, এবং এই তকসিলা রিভোল্ট কে সাপ্রেস করে? তকসিলা রিভোল্ট কার সময় হয়? বিন্দুসারের সময়। তখন সেখানে দায়িত্বে গিয়েছিলেন সুসীমা, দ্য এল্ডার সন অফ বিন্দুসার, এবং সেখানে বিদ্রোহটা সাপ্রেস করেন কে? অশোক। এবং যখনই এই তকসিলা রিভোল্ট হয়েছিল, এই তকসিলা রিভোল্ট হওয়ার সময় বিন্দুসার অশোককে পাঠিয়েছিলেন ওটাকে দমানোর জন্য। ক্লিয়ার? এবং এইখানে একটা তারানাথ বলে একজন তিবেতিয়ান, তিনি কি বলেছিলেন? এর সময় বিন্দুসারের সময় 16টা রাজ্য পুরো মগধের আন্ডারে এসেছিল। তিনি বলেছিলেন দ্য ল্যান্ড বিটুইন টু সিজ। পুরো রাজত্বটা ছিল কে? বিন্দুসার। দুটো ল্যান্ড বিটুইন টু সিজ বলতে বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি, এই পুরো জায়গাটা ছিল কি? বিন্দুসারের আয়ত্তে। ক্লিয়ার? এটা গেল আমাদের বিন্দুসার। এরপর আমরা আসবো অশোক। বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে বসলো কে? পিতার মৃত্যুর পর সিংহাসনে বসছে কে? তার রাজত্বকালটা হচ্ছে 273 থেকে শুরু হচ্ছে তার রাজত্বকাল, 273 বিসি। 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে তার রাজত্বকাল শুরু হচ্ছে। কত খ্রিস্টাব্দ পর্যন্ত থাকছে তিনি? তিনি থাকছেন 232 বিসি পর্যন্ত। অশোক শুধুমাত্র মৌর্য বংশের নয়, তিনি সেই সময়ের রেসপেক্টে যদি বলা যায় সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে তিনি ছিলেন একজন। বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং সিংহলি গ্রন্থে তাকে বলা হচ্ছে তিনি 99 জন ভ্রাতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসছেন। ক্লিয়ার? এবং তাহলে প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট কি পেলাম? গ্রেটেস্ট রুলার অফ মৌর্য ডাইনাস্টি। হু ইজ দ্য গ্রেটেস্ট রুলার অফ মৌর্য ডাইনাস্টি? অশোক। এবং এই যে বুদ্ধিস্ট ট্র্যাডিশন অনুযায়ী কি পেলাম? তিনি 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসছেন। তাহলে অশোকের উপাধি কি কি ছিল? টাইটেল। অশোকের উপাধি অশোকাবর্ধন। পুরাণ বলছে তার টাইটেল কি ছিল? অশোকাবর্ধন। পুরাণে তাকে বলা হচ্ছে
পুরাণে তাকে উল্লেখ করা হচ্ছে অশোকাবর্ধন নামে। প্রিয়দর্শী রাজা অশোক, এই প্রিয়দর্শী রাজা অশোক নামে তাকে কোথায় বর্ণনা করা হচ্ছে? তার রক এডিক্ট যে ভাব্রু রক এডিক্ট তাকে বর্ণনা করা হচ্ছে কি নামে? তাকে বলা হচ্ছে প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী তাকে বলা হচ্ছে কি? তার টাইটেল হচ্ছে দেবনাম প্রিয়দর্শী এবং রাজা অশোক, এগুলো ছিল তার টাইটেল। ক্লিয়ার? অশোক যদিও ক্ষমতাটা পেয়ে গেছিল 273 বিসিতে, কিন্তু তার রাজ্যাভিষেক কবে হয়েছিল? তার রাজ্যাভিষেক হয়েছিল 269 বিসিতে। কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন? 269 খ্রিস্টপূর্বাব্দে তিনি তার রাজ্যাভিষেক হলো। 269 বিসি তার রাজ্যাভিষেক হলো এবং তিনি রাজ্যাভিষেকের পর তিনি তাকে উজাড় করে দিয়েছিলেন কি জন্য? এক্সট্রিম প্লিজার্ড, তার জন্য তাকে বলা হয় কামাশোক। আনন্দে উল্লাসে তিনি কি করেছিলেন? তাকে উজাড় করে দিয়েছিলেন, তার জন্য তাকে বলা হয় কামাশোক। এবং কিছু পিরিয়ড কলিঙ্গ যুদ্ধের পর তিনি সবকিছু কি করলেন? তিনি সবকিছু ছেড়ে দিয়ে তিনি কি করেছিলেন? এক্সট্রিম প্লিজারে ছিলেন কামাশোক এবং সবকিছু ছেড়ে দিয়ে তিনি একবারে বসে গেছিলেন এবং তার জন্য তাকে বলে চণ্ডাশোক। ক্লিয়ার? তাহলে এরপর আসবো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কত সালে হচ্ছে? কলিঙ্গ যুদ্ধ 260 মতান্তরে 261 বিসি। কি কলিঙ্গ যুদ্ধ হচ্ছে কত খ্রিস্টাব্দে? 260-61 খ্রিস্টপূর্বাব্দে। তিনি কাকে পরাজিত করলেন? শিশুগুপ্তকে। এটা কোথায় উল্লেখ করা আছে? এই 13th যে 13তম রক এডিক্ট, সেখানে এটা সম্পর্কে উল্লেখ করা আছে। তাহলে এই যে কলিঙ্গ রাজ্যটা, এই কলিঙ্গ রাজ্যটা তিনি কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন? তিনি সুবর্ণা থেকে গোদাবরী পর্যন্ত উড়িষ্যা এবং অন্ধ্রের কিছুটা স্থান নিয়ে তিনি কলিঙ্গটা কি করেছিলেন? এর সঙ্গে যুক্ত। তাহলে এই যে কলিঙ্গ যুদ্ধের পিছনে কারণটা কি ছিল? নন্দদের সময় কলিঙ্গ ছিল কিন্তু মগধের আন্ডারে। পরবর্তীকালে চোলরা একত্রিত হয়ে কি করলো? একত্রিত হয়ে জায়গাটা দখল করে নেয়। এর ফলে কি হচ্ছিল? ওই নদী বরাবর বাণিজ্যে অসুবিধা হচ্ছিল। এটাই ছিল কলিঙ্গ যুদ্ধের মেন কারণ। ক্লিয়ার? এরপর তিনি আমাদের একটা বিখ্যাত সিটি শ্রীনগর, এই শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অশোক। শ্রীনগর কে প্রতিষ্ঠা করেছিলেন? অশোক। The city Srinagar was founded by অশোক। এবং এই যে অশোক, তিনি তার যে লিপিগুলো, সেগুলো তিনি কি কি স্ক্রিপ্ট ইউজ করতেন? কি কি স্ক্রিপ্ট? ব্রাহ্মী, খারষ্টি, অ্যারামিক এবং গ্রিক। কি কি পেলাম স্ক্রিপ্ট ইউজড? কোশ্চেন বোর্ডে পরীক্ষা এটা ব্রাহ্মী, অ্যারামিক, গ্রিক, খারষ্টি। তিনি এই লিপিগুলোকে কি করতেন? ব্যবহার করতেন। এবং আমরা তার যে তিনি ছিলেন অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট এবং পরের আগের লাইফে তিনি ছিলেন শিবের উপাসক। কি? শৈবা। শিবের উপাসককে বলা হয় শৈবা। তাহলে কোশ্চেন আসতে পারে যে অশোক আগের লাইফে কি ছিল এবং পরবর্তী লাইফে কি হয়েছিল? আগের লাইফে তিনি ছিলেন শৈবা এবং পরবর্তী লাইফে তিনি বৌদ্ধ ধর্ম করেছিলেন কি? বুদ্ধিস্ট। এরপরে তো অশোকের ধর্ম। এই অশোকের ধর্ম নিয়ে অশোক তার যে রক এডিক্ট সেখানে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন এটা কোনো রিলিজিয়ন নয়, ইট ইজ নট এ রিলিজিয়ন অর রিলিজিয়াস সিস্টেম। কি তিনি রিলিজিয়ন বা রিলিজিয়াস সিস্টেম বলতে চাননি, তিনি বলেছেন এটা একটা কিন্তু এটা মোরাল ল। কি? মোরাল ল। তিনি ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র এবং সংঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, সিংহলে। তৎকালীন মহেন্দ্র এবং সংঘমিত্রাকে কোথায় পাঠালেন? সিংহলে।
সিংহলে কাকে পাঠালেন? মহেন্দ্র এবং সংঘমিত্রা। সিংহলে পাঠালেন মহেন্দ্র এবং কাকে? সংঘমিত্রাকে। এবং বার্মাতে পাঠালেন কাকে? সোন এবং উত্তরকে। বার্মাতে পাঠালেন সোন এবং উত্তরকে। তাহলে দুটো পেয়ে গেলাম, সিংহলে কাকে পাঠালেন এবং বার্মাতে কাকে পাঠালেন। এবং সেই সময় এই গৌতম বুদ্ধের ধর্ম, বৌদ্ধ ধর্মকে পাবলিসিটির জন্য তিনি নিয়োগ করলেন কি? ধর্ম মহামাত্র। ধর্ম মহামাত্র। এই ধর্ম মহামাত্র কে নিয়োগ করেছিল? অশোক। কেন নিয়োগ করেছিল? ধর্ম প্রচারের জন্য, টু পাবলিসিটি। ক্লিয়ার? তাহলে অশোক আমরা একটু আগে পেলাম অশোক কি কি স্ক্রিপ্ট ইউজ করতো? ব্রাহ্মী, অ্যারামিক, গ্রিক এন্ড খারোষ্টি। কিন্তু অশোকের যে এডিক্ট গুলো সেটা কিসে লেখা? অশোকাস এডিক্ট আর রিটেন ইন প্রাকৃত, গ্রিক এন্ড অ্যারামিক। কি? প্রাকৃত, গ্রিক এন্ড অ্যারামিক। সেখানে খারোষ্টিটা ইউজ করা হয়নি। ঠিক আছে? এগুলো কি তিনি তার রক এডিক্ট গুলোতে কি স্ক্রিপ্ট ইউজ করেছিলেন সেগুলো বললাম। এরপর তিনি সিংহলে পাঠিয়েছিলেন, বার্মাতে পাঠিয়েছিলেন। তাছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম প্রচারককে, বিভিন্ন মিশনারিদের তিনি পাঠিয়েছিলেন। তাহলে কাকে কোথায় পাঠিয়েছিলেন? কাশ্মীর এবং গোনার্ডা কাকে পাঠিয়েছিলেন? কাশ্মীরে পাঠিয়েছিলেন মহান্তিকা। কাশ্মীরে কাকে পাঠিয়েছিলেন? কাশ্মীর। কাশ্মীরে কাকে পাঠালেন? মহান্তিকা। মহীশূর বা মাইসোরে কাকে পাঠিয়েছিলেন? মহাদেবা থেরা। থেরা। তাহলে কি হলো? কাশ্মীর পেলাম, মাইসোর পেলাম, এবং কি বারাণসীতে কাকে পাঠিয়েছিলেন? রাক্কিমা থেরা। এখানে কি মহাদেবা থেরা এবং এখানে পেলাম রাক্কিমা থেরা। তাহলে কি মাইসোর, কাশ্মীরে কাকে পাঠালেন? মহান্তিকা। মাইসোরে কাকে পাঠালেন? মহাদেবা থেরা। বারাণসীর কাকে পাঠালেন? রক্ষিয়া থেরা। তাহলে পুরো ভারত জুড়ে অশোক ধর্ম প্রচারের জন্য তিনি পাঠিয়েছিলেন। এবং অশোক কি করেছিলেন? 232 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। তাছাড়া অশোকের রক এডিক্ট খুব কিন্তু বিখ্যাত। অশোকের যে এডিক্ট গুলো, রক এডিক্ট গুলো কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সে প্রথম পাঠোদ্ধার করেন তিনি। এই যে তার যে কতগুলো রক এডিক্ট আমরা পরের ক্লাসে আলোচনা করব। তার রক এডিক্ট সম্পর্কে আমরা একটা ক্লাস নিই, শুধুমাত্র রক এডিক্ট, অশোকের রক এডিক্ট কোথায়, অশোকের কোন রক এডিক্টে কি নিয়ে আলোচনা করা আছে সেগুলো আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। এগুলো কি ইম্পর্টেন্ট অশোকের এডিক্ট গুলো। তাহলে অশোক 232 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গেলেন। ঠিক আছে? এবং এই অশোকের মৃত্যুর পর সিংহাসনে বসলেন বৃহদ্রথ। এই 232 থেকে 185 বা অনেক জায়গাতে বলা থেকে 187, 187 এই পিরিয়ডটা থাকলেন কে? বৃহদ্রথ। এই বৃহদ্রথকে তারই সেনাধ্যক্ষ পুষ্যমিত্র শুঙ্গ কি করলেন? হত্যা করে মৌর্য সাম্রাজ্যের বিনাশ, মৌর্য সাম্রাজ্যের শেষ করলেন 150 খ্রিস্টপূর্বাব্দে। এবং তিনি কি করলেন? তিনি সূচনা করলেন শুঙ্গ ডাইনাস্টি, পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে মৌর্য ডাইনাস্টির শেষ রাজাকে? বৃহদ্রথ। ঠিক আছে? এটা আমাদেরকে আলোচনা করলাম মৌর্য ডাইনাস্টি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।